দেখলেন জয় করলেন, এই প্রবাদ যেন সত্যি করে দেখালেন তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরেই তারকা হয়ে উঠলেন তিনি। এতদিন ধরে দিল্লি মনে করত ঢাকার রাজনীতি কেবল তাদের ইশারায় চলে, কিন্তু সেই সমীকরণ এখন লন্ডভন্ড। ক্ষমতার পালাবদলের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এখন উপমহাদেশের ভূ রাজনীতির ভরকেন্দ্রে পরিণত হয়েছেন। তাকে নিজেদের দিকে টানতে ভারত এবং পাকিস্তান, দুই চিরবৈরী পরমাণু শক্তিধর রাষ্ট্র এখন প্রকাশ্য চূড়ান্ত লড়াইয়ে নেমেছে। দিল্লির তোড়জোড় এবং ইসলামাবাদের তড়িৎ পদক্ষেপ প্রমাণ করছে ঢাকার মসনদে কার প্রভাব থাকবে তার চাবিকাঠি এখন তারেক রহমানের হাতে। ভারত সরকারের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা তারেক রহমানের কাছে পৌঁছানোর ঘটনাটি ছিল উপমহাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা। মোদীর এই চিঠি প্রমাণ করে যে দিল্লি তাদের দীর্ঘদিনের একপাক্ষিক নীতি থেকে সরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু দিল্লির এই গোপন চিঠির রেশ কাটতে না কাটতেই পাকিস্তান যে চালটি চেলেছে তা ভারতের ঘুম হারাম করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কোনো সময় নষ্ট করেননি। তিনি তার মন্ত্রিসভার অত্যন্ত প্রভাবশালী সদস্য পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালকে সরাসরি ঢাকায় পাঠিয়েছেন। আহসান ইকবালের এই সফর এবং তারেক রহমানের সাথে তার বৈঠক কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, এটি ছিল ইসলামাবাদের পক্ষ থেকে ঢাকাকে নিজেদের বলয়ে নেওয়ার এক মাস্টার স্ট্রোক। পাকিস্তান এবার আর কেবল মৌখিক আশ্বাস বা আবেগের উপর নির্ভর করছে না। আহসান ইকবাল তারেক রহমানের সামনে যে প্রস্তাবগুলো তুলে ধরেছেন তা অত্যন্ত সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ভারত যেখানে ঐতিহাসিক সম্পর্ক এবং ব্যক্তিগত চিঠির মাধ্যমে ক্ষত সরানোর চেষ্টা করছে, পাকিস্তান সেখানে টেবিলে রেখেছে রাষ্ট্রীয় স্বার্থ ও উন্নয়নের এক লোভনীয় প্যাকেজ। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর। এই করিডোরের আওতায় পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য 5000 স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে তারা বাংলাদেশের মেধাবী তরুণদের পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ দিতে চায়, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি বুদ্ধিবৃত্তিক সেতুবন্ধন তৈরি করবে। ঢাকার নতুন প্রশাসনের মঞ্চে তারা দিল্লির চেয়ে এক চুলো ছাড় দিতে রাজি নয়। প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও পাকিস্তান এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করছে। দেশটির জাতীয় ডাটাবেস কর্তৃপক্ষ বা নাদরা বিশ্বজুড়ে তাদের প্রযুক্তিগত দক্ষতার জন্য পরিচিত। আহসান ইকবাল প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পরিচয়পত্র ব্যবস্থাপনা এবং ডাটাবেস তৈরিতে পাকিস্তান কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। একটি দেশের জাতীয় পরিচয়পত্র বা ডাটাবেস ব্যবস্থাপনায় অন্য দেশের সহায়তা নেওয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগত। পাকিস্তান এই প্রস্তাবের মাধ্যমে মূলত বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর গভীরে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছে। এটি যদি বাস্তবায়িত হয় তবে তা হবে দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা বলয়ের জন্য একটি বড় ধাক্কা। তবে আহসান ইকবালের ঝুলি থেকে বের হওয়া সবচেয়ে বড় এবং কৌশলগত দানটি হল সার্ক পুনরুজ্জীবনের প্রস্তাব। গত প্রায় এক দশক ধরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক কার্যত একটি মৃত সংগঠনে পরিণত হয়েছে। ভারত সুকৌশলে পাকিস্তানকে একঘরে করার জন্য সার্ককে অকার্যকর করে রেখেছে। এখন তারেক রহমানের সামনে সেই সার্ককে জাগিয়ে তোলার প্রস্তাব দিয়ে পাকিস্তান মূলত দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানালো। ভারত হয়তো নিরাপত্তা দোহাই দিয়ে তারেক রহমানকে পাকিস্তানের বলয় থেকে দূরে রাখার সব রকম চেষ্টা করবে, কিন্তু পাকিস্তানের হাই প্রোফাইল মন্ত্রীর উপস্থিতি এবং সুনির্দিষ্ট প্রস্তাবগুলো প্রমাণ করলো পাকিস্তান এবার সহজে মাঠ ছাড়বে না। তারা জানে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন প্রবল, আর এই সুযোগটি তারা কাজে লাগাতে চায় তারেক রহমানের মাধ্যমে।